সিনেমা ড্রামা সিরিজ শুধুই কি এন্টারটেইনমেন্ট নাকি কমিউনিকেশন কানেকশন ইনফরমেশন সিলভার স্ক্রিন কিংবা ওটিটি প্ল্যাটফর্ম হাজার গল্পের হাজার উপস্থাপনা অ্যাকশন ড্রামা অ্যাডভেঞ্চার রোম্যান্স সারা দুনিয়ায় নজরদারি আমরা জানাবো সিদ্ধান্ত আপনাদের জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্টস বায়োস্কোপ 24 সাথে আছি সামিয়াল মেহেদি হরর সিনেমার যারা নিয়মিত দর্শক তাদের কাছে অরফ্যান বেশ পরিচিত একটা নাম গা ছমছমে সাইকোলজিক্যাল হরর এই সিনেমাটি মোটামুটি ভালোই চমকে দিয়েছিল দর্শককে এবং সেটা আজ থেকে প্রায় এক যুগের কথা 2009 সাল অরফ্যান মুক্তি পেয়েছিল এবং তারপরে 2022 সালে এসে সেই সিনেমার প্রিকুয়েল অরফ্যান ফার্স্ট কিল এই 19 আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে চলছে বাংলাদেশের বেশ কিছু মুভি থিয়েটারেও এই সিনেমাটি পরিচালনা করেছেন উইলিয়াম ব্রেন্ট বেল এবং এতে যেই চরিত্র ছিল এস্থার এবারেও কিন্তু সেই এস্থারকে নিয়েই কাহিনী অর্থাৎ এবারেও অরফ্যান ফার্স্ট কিলেই আমরা দেখব এস্থারের বিভিন্ন সেই কাণ্ড তবে এই কাহিনীর কিছু বিষয় একেবারেই এখানে বলবো না কারণ সেক্ষেত্রে এটি দর্শকের কাছে বেশ বড় ধরনের একটা স্পয়লার হয়ে যেতে পারে এবং সেটা যারা অরফ্যান দেখেননি তাদের জন্য তো বটেই কিন্তু যারা অরফ্যান দেখেছেন তাদের জন্য কিন্তু এই এমন একটা ব্যাপার লেগেছে যে এস্টাবলিশমেন্টের জন্য এবারে কিন্তু খুব একটা লম্বা সময় একেবারেই নেওয়া হয়নি মানে সিনেমার যারা কারিগর তারা একদম ঠিকঠাক শুরু থেকেই এস্থারকে যেভাবে দেখানো দরকার একদম সেভাবে দেখিয়েছেন সেইভাবেই প্লট তৈরি করে রেখেছেন যা এস্থারের করার কথা এস্থার একদম শুরু থেকে করতে গেছেন ঠিক যেমন ওপেনিং ব্যাটসম্যানরা নেমেই ধুমধারাক্কা 6-4 মারা শুরু করে দিয়েছে ওই রকম আপনারা যারা এস্থারকে দেখবেন তারা শুরু থেকে এবারে বুঝে যাবেন যে একজন করতে পারবেন তারপরে সেই ফ্যামিলিতে ঢুকে পুরো ফ্যামিলি একদম ম্যাসাকার করে দেবে কিন্তু এবারে সেরকম হয়নি এখানে ঘটনা একটু ভিন্ন সে নিজেকে অনেক আগে অপহরণ হয়ে যাওয়া একটা মেয়ে হিসেবে দাবি করে একটা ফ্যামিলির কাছে ফিরে আসে এবং সেই ফ্যামিলিও আবার তাকে মেনে নেয় বয়সের ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে নির্মাতাদের যে ফানি টাচ রয়েছে এই সিনেমায় তা কাহিনীর অনেক অংশে অনেকেই দেখতে পাবেন তবে এটা অনেক মুখ্য বিষয় যে প্রথম সিনেমার মতো এবারেও কিন্তু পুরো সিনেমায় আসলে এস্থারের কর্তৃত্বটা টিকে থেকেছে যে জায়গা থেকে বিখ্যাত সব স্ল্যাশার ক্যারেক্টার ফ্রেডির মতো একটা ক্যারেক্টার যারা স্ল্যাশার ফ্যানদের জন্য খুবই জনপ্রিয় সেই জায়গা থেকে কিন্তু এস্থার সেই বিনোদনটা আবারও দিতে পেরেছে বাড়তি লজিক ব্যাখ্যা খুঁজলে মিছিমিছি সময় নষ্ট হবে তার থেকে অরফ্যান ফার্স্ট কিল দেখে ফেলুন আর হ্যাঁ 2009 সালের অরফ্যানটা যদি আপনাদের আগে দেখা না থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই দেখে নেবেন ফাহাদ ফাসিল মানেই মাস্টারপিস কোনো স্টোরি এবারও সেটা প্রমাণ করলেন তিনি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে আগস্টের 11 তারিখ মুক্তি পেয়েছে মালায়ালাম ভাষার এই সার্ভাইভাল ড্রামা মালায়ান কুঞ্জ পরিচালনা করেছেন সজিমান প্রভাকর মালায়ান কুঞ্জ সিনেমাকে জনরা অনুযায়ী দুটি অংশে ভাগ করা যায় প্রথম অংশ সাইকোলজিক্যাল ফ্যামিলি ড্রামা এবং শেষ অংশ সার্ভাইভাল থ্রিলার ফাহাদ ফসিলের চরিত্রটি একজন ইলেকট্রনিক মেকার তার জীবনে ঘটে যাওয়া এক ট্র্যাজেডি তাকে অনুভূতি শূন্য করে তোলে সে পাশের বাড়ির বাচ্চার কান্না সহ্য করতে পারে না কথায় কথায় রেগে যায় মানুষের সাথে দুর্ব্যবহার করে দ্বিতীয় অংশে দেখানো হয় তার বাড়ি ভূমিধসে মাটির নিচে তলিয়ে যায় মাটির নিচে আটকা পড়ে থেকে কিভাবে সে সার্ভাইভ করে তা নিয়েই মালায়ান কুঞ্জ সিনেমার প্রথমার্ধ দেখার সময় মনে হতে পারে এসব কেন দেখাচ্ছে মূলত চরিত্র বিল্ড আপ করতে ও কিছু ভিজুয়াল মেসেজ রাখতেই পরিচালক এতটা সময় নিয়েছেন শেষ 40 মিনিটে ফাহাদ যা করে দেখালো তা অবিশ্বাস্যই মনে হতে পারে মাটির নিচে চাপা পড়া পরিস্থিতি ক্রিয়েট করা এবং তার মধ্যে এত অসাধারণ অভিনয় জাস্ট মাইন্ড ব্লোয়িংই বলা যায় ক্লাইম্যাক্সের ইমোশনাল মোমেন্ট এত ইম্প্যাক্টফুল ছিল যে কোনো ডায়ালগ ডেলিভারি ছাড়াই দর্শক শুধু চুপ করে দেখে যাবে পুরোটা সময় কিছু কিছু মুভি থাকে যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় তার প্রাণ এটা তেমনই একটা মুভি মিউজিক করেছেন আর রহমান তাহলে বুঝতেই পারছেন মিউজিকে কোনো কমতি নেই এই মুভিতে ক্রিটিক্যাল সিনগুলোতে মিউজিকের এমন অসাধারণ ব্যবহার শেষ কবে হয়েছিল তা মনে নেই তার সাথে সিনেমাটোগ্রাফিও আপনাকে মুগ্ধ করবে মালায়ান কুঞ্জ হলো জীবন দর্শনের এক খেলা এই সিনেমা আপনাকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে বছর 3 আগের কথা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল দিল্লি ক্রাইম নামে একটি ওয়েব সিরিজ সেই সময় থেকে বলাই যায় যে যেই সিরিজগুলো প্রশংসিত হয়েছে নেটফ্লিক্সে এবং নেটফ্লিক্স যেই সিরিজগুলোকে ওন করতে চায় দিল্লি ক্রাইম কিন্তু তার মধ্যে একটি সত্য ঘটনা থেকে নির্মিত এই সিরিজটি চমকে দিয়েছিল দর্শককে প্রশংসিত হয়েছিল সবার কাছে
তবে কথা বলতেই হয় যে সেখানে কিন্তু ঘটনাটি, অর্থাৎ যেই ঘটনার ওপরে ভিত্তি করে দিল্লি ক্রাইম তৈরি হয়েছিল, সেই ঘটনাটিরই অনেক বড় একটি প্রভাব ছিল। কাজেই এবারে যখন সিজন 2 আসছিল এত বছর পর, নতুন গল্প, ট্রেলার আমি দেখলাম, আমার মনে হয়েছিল যে এই সিজনের চ্যালেঞ্জটা হবে একটু আলাদা, কারণ এবারের কাহিনীটিও সত্য ঘটনার অবলম্বনে নির্মিত বটে, তবে সেটি কিন্তু প্রথম সিজনের নির্ভয়া ইনসিডেন্টের মতো সাড়া ফেলে দেওয়া কোনো ঘটনা নয়। দিল্লি ক্রাইমের এবারের সিজনটি আলাদাভাবে একটি ক্রাইম থ্রিলারের জায়গায় গিয়েছে বলে আমার মনে হয়েছে। Yeah, but the good part is at least अब cases ठीक से register तो দিল্লি ক্রাইম সিজন 2-তে যে গল্প দর্শকদের জন্য আনা হয়েছে তাও কিন্তু সত্য ঘটনা এবং পরিস্থিতির উপর নির্ভর করেই এগোনো। এই সিরিজের মুখ্য যেই চরিত্রগুলো সেগুলোতে আগের যারা ছিলেন তারাই আবারও রয়েছেন, এবং যে কারণে ক্যারেক্টার এস্টাবলিশমেন্টে একেবারেই বাড়তি সময় নিতে হয়নি নির্মাতাদের। সিজন 2 এর গল্পে দেখা যায় একটি ভয়ানক গ্যাং কয়েকজন বৃদ্ধ দম্পতিকে নির্মমভাবে খুন করে এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুট করে। তাদের আক্রমণ এবং হত্যা করার যে ধরনটা, সেটা দেখে মনে হয় যে এক সময়কার দুর্ধর্ষ খুনে গ্যাং কাচ্চামানিয়ান গ্যাংয়ের সাথে তাদের কাজটা হুবহু মিলে যাচ্ছে। কিন্তু এই ভয়াবহ গ্রুপের কাজ তো 90-এর দশকের দিকেই শেষ হয়ে গিয়েছে। সেই সময় তাদের দমন এবং সব মিলিয়ে তাদের যত অ্যাক্টিভিটি ছিল সেগুলো 90-এর দশকেই শেষ হয়ে গিয়েছে। কাজেই অনেক বড় একটা রহস্য তখন এসে পড়ে যে এরা আসলে কিভাবে আবার ফিরে এলো, কি হচ্ছে। এবং এই ঘটনায় তখন পুরোটা শহরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কাচ্চাবানিয়ান গ্রুপ তারা আবারও ফিরে এসেছে এবং তারা ভয়ঙ্কর কাজকর্ম করছে। ডিসিপি বর্তিকা চতুর্বেদী এবং তার দলকে এবার সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যে সত্যি কি এই ভয়াবহ গ্যাং আবার ফিরে এসেছে, আর যদি ফিরে আসেও তাহলে তাদের মধ্যে কারা কিভাবে এই কাজগুলো করছে। Yes, madam, sir. দিল্লি ক্রাইম সিজন 2-তে অপরাধের সমাধানের পাশাপাশি আসলে রহস্যের আর অনেক প্রশ্নের উত্তরের তালাশ রয়েছে। মানে ঘটে যাওয়া অপরাধ আর আসামিকে ধরার জন্য পুলিশের যে অভিযান, এটা কিন্তু সেরকম নয়, বরং এই কাহিনীতে রহস্যের বিস্তার, চমক অনেক বেশি, রহস্যের উদ্ঘাটনটা অনেক বেশি, এবং একই সাথে সামাজিক স্তরের অসমতা প্রথম সিজনে যেভাবে তুলে ধরা হয়েছিল এবারের সিজনে কিন্তু সেটি আরও স্পষ্ট করে তুলেছেন পরিচালক। এই সিরিজের গল্পে তিনি নিয়ে এসেছেন উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের টিকে থাকার লড়াই এবং তাদের মধ্যে বিভেদ। তাই অপরাধকে দুই শ্রেণীর প্রেক্ষিত থেকেই দেখানো হয়েছে। এই সিরিজের কিছু সংলাপই কিন্তু এই অসমতার প্রতি নির্মাতার যেই বক্তব্য বা তার যে স্ট্যান্ড পয়েন্টটা তুলে ধরার জন্য যথেষ্ট। একটা বক্তব্য এরকম রয়েছে যে একটা সময়ে একটা স্তরের মানুষের কাছে যখন এত বেশি টাকা হয়ে যায় যে আরেকটা স্তরের মানুষ তার কোনো কুল কিনারা পাচ্ছে না, তখনই অনেক ভয়ানক অপরাধ ঘটতে পারে। Very strong, and you really helped your grandmother. অভিনয়ের দিক থেকে প্রথম সিজনের মতোই ধারাবাহিক ছিলেন শেফালি শাহ বর্তিকা চতুর্বেদী চরিত্রে। তবে তার এই বহুল প্রশংসিত চরিত্রটি নিয়ে একটা ব্যাপার এমন, মানে এটা একেবারেই আমার পার্সোনাল অপিনিয়ন, যে তিনি মানে এই ক্যারেক্টারটা পারতপক্ষে কখনোই হিন্দিতে কথা বলে না। এমনকি নিরক্ষর বা খুব মানে একেবারেই পড়ালেখা না করা একটা অপরাধীর সঙ্গেও যখন সেই কথাটা বলে বা নিজের সহকর্মীর সাথেও কথা বলে, তিনি সবসময় একটা চস্ত ইংরেজিতে কথা বলে যান। আর তার পরিবারে তার স্বামী এবং কন্যা তাদের সাথেও তো তিনি সবসময় ইংরেজিতে কথা বলে যান। এই বিষয়টি মাঝে মধ্যে একটু বিরক্তিকর মনে হয়েছে, তবে এটা বলতেই হবে যে সিরিজের অন্যান্য যেই চরিত্রগুলো রয়েছে সেখানে প্রত্যেকেই দারুণ পারফর্ম করেছেন। সব মিলিয়ে দিল্লি ক্রাইমের এই দ্বিতীয় সিজনও আগ্রহ ধরে রাখতে সমর্থ হয়েছে। তবে এপিসোডগুলোর দৈর্ঘ্য যদি একটু ছোট হতো তাহলে আর একটু জমজমাট হতে পারতো, কারণ শেষ দিকটায় গল্পটা অনেকটাই চট করে শেষ হয়ে গেছে বলেও মনে করতে পারেন অনেকে। যাই হোক, নেটফ্লিক্সের এই সিরিজটি আপনারা ঝটপট দেখে ফেলুন হাতে সময় নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে সম্প্রতি রিলিজ পেয়েছে ড্রামা নরসুন্দর। এই ড্রামাটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। প্রশংসা কুড়োনো এই ফিকশনের গল্পটাই শুনবো এবার। মন খারাপ, আমার কাছে সুগন্ধি আছে, মন ভালো করার সুগন্ধি। মৃত মানুষটাও জাগায় দেয়। শুরুতেই আশিস খন্দকারের মুখে এমন অদ্ভুত সুন্দর সংলাপ, তারপর পর্দায় আসে জগৎ চরিত্রে দীপ। সে একজন নরসুন্দর, সে খুব ভালোবাসে বকুলকে। এ বকুল হলো গল্পের কেন্দ্রবিন্দু। ছোট্ট বকুল ফুল, ঝরে পড়াতেই যার সার্থকতা। তাকে নিয়ে কত কথা, কত প্রেম, কত বিরহ। নরসুন্দর নাটকেও জগতের প্রিয় ফুল বকুলও ঝরে পড়ে যায়।
এক ঝলমলে দিনে সুগন্ধি ছড়ানো বকুলের লাশ পাওয়া যায় জগতের বাসায়। যাকে জগৎ ভালোবাসে, যার জন্য এত পাগল, সেই বকুলকে কি তবে জগৎ মেরে ফেলেছে, নাকি আরো কোনো রহস্য লুকিয়ে রয়েছে এই গল্পে? মানুষে শুকায় যায়। অভিনয়ে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন আশিস খন্দকার। বিশেষ করে তার মুখে উচ্চারিত সংলাপ দুর্দান্ত। এছাড়া দীপ বেশ ভালো করেছেন। বকুলের সাথে তার কথোপকথন, প্রেম সবকিছুই সুন্দর। বকুল চরিত্রে সাদিয়া আয়মান সাবলীল। দীপ ও সাদিয়া আয়মানের রসায়ন বেশ জমেছে গল্পে। নাটকের সংলাপ ও চিত্রনাট্যে ছিলেন আব্রাহাম তামিম। এ নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, এডিটিং, কস্টিউম, লোকেশন সব মিলিয়ে একটি সুন্দর কাজ বলা যায়। রুবেল আনুশের পরিচালনায় নরসুন্দর হয়ে উঠেছে ভীষণ রকম সুন্দর। নরসুন্দর দেখুন, মনস্তাত্ত্বিক এই গল্পের সুগন্ধি আপনাকে মাতাল করবে। হলিউড বক্স অফিসে এই মুহূর্তে শীর্ষে রয়েছে দ্য ইনভাইটেশন নামের একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন জেসিকা এম থমসন, অভিনয় করেছেন নাথালি ইম্যানুয়েল, থমাস ডোহার্টি। প্রথম সপ্তাহে 6.8 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে এই সিনেমাটি। দ্বিতীয় স্থানে রয়েছে বুলেট ট্রেন। 5 জন ঘাতক এক দ্রুতগতির ট্রেনে ওঠে এবং দেখা যায় তাদের সবারই কাজের একটা কমন গ্রাউন্ড রয়েছে। এই কাহিনীর ওপর অ্যাকশন থ্রিলার বুলেট ট্রেন। ব্র্যাড পিট অভিনীত এই সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহে 5.6 মিলিয়ন ডলার আয় করেছে। মোট আয় এখন 78 মিলিয়ন ডলার। বিস্ট রয়েছে তৃতীয় স্থানে। পিতা এবং 2 কন্যার এক বিপজ্জনক সিংহের সাথে বাঁচা মরার লড়াই নিয়ে এই সিনেমা। দ্বিতীয় সপ্তাহে প্রায় 5 মিলিয়ন ডলার আয় করে এর আয় এখন 20 মিলিয়ন ডলার। টপ গান ম্যাভরিক 14 নম্বর সপ্তাহ চলছে। এই সপ্তাহে আরও 4.7 মিলিয়ন মিলিয়ে এর আয় এখন বক্স অফিসে 700 মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। বলিউড বক্স অফিস, লাইগার প্রত্যাশা এবং সোশ্যাল মিডিয়ার হাইপ দুটোই কম ছিল না। ট্রেইলার দেখে হাইপ্যাক্ট অ্যাকশন আর রোম্যান্সের প্রতিশ্রুতি যতই থাকুক, দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার লাইগার কিন্তু বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি। সোজা কথায় ডিজাস্টার। মুক্তির প্রথম দিনে মোটে 5 কোটি রুপি আয় করা এই সিনেমা এখন এই বছরের আরেকটি ডিজাস্টার হতে চলেছে বলে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা এরই মধ্যে রায় দিয়ে ফেলেছেন। মুক্তির আগে সিনেমা নিয়ে বিজয়ের বাড়তি আত্মবিশ্বাস এবং বেশি বেশি কথা সিনেমাটির জন্য আরও নেতিবাচক হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে। বিজয়ের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের অনন্যা পান্ডে। এবার একটা টিজার রিয়াকশন। সিনেমার নাম মনিকা ও মাই ডার্লিং। বলিউডের কিছু তারকা রয়েছেন যাদের স্ক্রিন প্রেজেন্স মানেই খুব ডিফারেন্ট, ব্যতিক্রম টাইপের একটা গল্প হবেই। মানে রেগুলার কোনো গল্পতে বা রেগুলার কোনো স্টোরিতে তাদেরকে একেবারেই দেখা যায় না, পারতপক্ষে দেখা যায় না। এমন শিল্পীদের মধ্যে রাজকুমার রাও কিন্তু একেবারে সামনের দিকে থাকবেন। মানে তার ছবি মানেই খুবই ভিন্ন গল্পের কিছু। তো এই রাজকুমার কুরেশির নতুন সিনেমা মনিকা ও মাই ডার্লিং, তার সাথে রয়েছেন হুমা কুরেশি এবং রাধিকা আপ্তে। রাধিকা নিজেও কিন্তু ব্যতিক্রম গল্পের সিনেমায় নিয়মিত এক মুখ। তবে নেটফ্লিক্সের আপকামিং এই সিনেমার টিজারে জাস্ট একটা শটে রাধিকাকে দেখা গেল। টিজার দেখে এর কাহিনী ধরে ফেলা বেশ মুশকিল মনে হলো, কাহিনী তো ব্যতিক্রম। তবে যখনই একটা গল্প ফেদে বসার মতো একটা প্লট দেখা যায়, তখন আমার ধারণা হয়েছে আর কি যে এখানে কাহিনীর সাথে সাথে চরিত্রগুলো দর্শককে বিভিন্ন সময়ে চমকে চমকে দেবেন। রাজকুমাররাও দেখা যায় এখানে নিজের জীবনের কোনো একটা গল্প বলছেন একটা ক্যারেক্টারকে, এবং টিজারে দেখা যায় যে আসলে সেই গল্পের ওপরেই কিন্তু সিনেমার মূল কাহিনীর অনেক কিছু নির্ভর করছে। হুমা কুরেশি বা রাধিকা আপ্তের রোলে মনে হয়েছে যে তারা সেই গল্পটির একটা রিসিভিং এন্ডে রয়েছেন। আপাতত এর বাড়তি বোঝা না গেলেও টিজার বেশ আগ্রহ জাগানো মনে হয়েছে। সেই সাথে সংলাপগুলো বেশ জমজমাট এবং চটকদার হবে আমি আশা করছি। বসন বাসলার পরিচালনায় নেটফ্লিক্সের এই এক্সক্লুসিভ সিনেমাটি রিলিজ ডেট এখনও ফিক্স করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে চলতি বছরের নভেম্বর নাগাদ এটি চলে আসবে নেটফ্লিক্সে। टैलेंट नहीं, तेरा स्टोरी अच्छा। দর্শক, এতক্ষণ দেখছিলেন জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্টস বায়োস্কোপ 24। আসছে শনিবার রাত 8:30টায় আবার দেখা হবে সিনেমা ওয়েব সিরিজের নতুন সব খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমার সঙ্গেই থাকুন।